প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার ক্লাসে তোমাদের স্বাগত। দুইটা ছবি দেখা যাচ্ছে। একটাতে দেখা যাচ্ছে যে কাজ না করে মুখে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে, আর একটা ছবিতে দেখা যাচ্ছে সে কাজ করছে এবং কাজটা খুব এনজয় করছে। দুটো ছবি দেখে তোমরা বুঝতে পারছো আমি আসলে কোন অধ্যায়টা পড়াতে চাচ্ছি। মানে তার কোনো উৎসাহ নাই কাজ করার, সে উৎসাহিত হয়ে কাজ করছে। তার মানে আমরা কোন অধ্যায়টা পড়াবো? প্রেরণা বা মোটিভেশন, এই অধ্যায়টাই আজকে আমরা আলোচনা করব। এই বিষয় মানে এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্রেরণা কী, প্রেরণার বৈশিষ্ট্য, প্রেরণা প্রক্রিয়াটা সম্পর্কে জানব, প্রেরণা দানের বিভিন্ন উপায় বা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, প্রেরণার তথ্যসমূহ আলোচনা করব, চাহিদা সোপান তত্ত্ব এবং দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আমরা ডিটেলস জানব। আগের ছবিতে আমরা দেখেছি যে একজন কর্মী খুব মন খারাপ করে বসে আছে, আরেকজন দেখা যাচ্ছিল খুব কাজ করছিল এবং খুব প্রণোদিত হয়ে কাজ করছিল, খুব আনন্দ পাচ্ছিল। যে আসলে এটার কারণটা কি? আসলে প্রেরণা দেওয়া। প্রেরণাটা কি সেটা সম্পর্কে আমরা তাহলে একটু জানি। যে প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য আছে, এই লক্ষ্য অর্জনের জন্য যে প্রতিষ্ঠানে যে কর্মীগুলো আছে তাদেরকে উৎসাহিত ও স্বেচ্ছায় পরিণত করার প্রক্রিয়াকেই আমরা বলি উৎসাহিত ও স্বেচ্ছায় পরিণত করার যে কাজটাই, সেটাই হলো প্রেরণা। তাহলে এখন আমরা দেখব যে প্রেরণার বৈশিষ্ট্যগুলো কী কী। তাহলে দেখি, আমরা পড়ি যে মানুষ হলো কেন্দ্রবিন্দু। আসলে মানুষকে নিয়ে প্রেরণাটা, যেমন কি মানুষকে দিয়ে আমি কাজ করিয়ে নেব, তাহলে মানুষকে কি করব, কীভাবে উৎসাহিত করা যাবে, তাদের মনের মধ্যে কীভাবে প্রভাব ফেলা যাবে, কাজটা নিজেরা করবে ওভাবে কীভাবে আগ্রহী করে তোলা যাবে, এটার উপর ভিত্তি করে আসলে প্রেরণাটা দেওয়া হয়। তার আসলে অভাব কি, অভাবটা ফিল আপ করে তাকে স্বেচ্ছায় কাজ করার জন্য উৎসাহিত করার জিনিসটাই হলো প্রেরণা। যার জন্য আমরা বলতে পারবো প্রেরণার মেইন জিনিস, যে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মনের উপর প্রভাব, যেমন হচ্ছে মনের মধ্যে একটা কী করা, প্রভাব ফেলার জন্য হচ্ছে প্রেরণা দেওয়া। যে একটা অভাব থাকবে, অভাবটা ফিল আপ করা হলে সে কাজ করতে উৎসাহিত হবে। তার মানে তার মনের মধ্যে একটা কাজ করার ইতিবাচক চিন্তা আসবে। এটাই হলো মানে মনের মধ্যে একটা ইতিবাচক চিন্তা আনার জন্য আসলে প্রেরণা দেওয়া হয়। আচরণের মাধ্যমে ফল প্রকাশ, যে প্রেরণা দেওয়া হলো, প্রেরণাটা আসলে ফুলফিল হয়েছে কিনা, যে তার যেটা দরকার সেটা সে পেয়েছে কিনা, সেটা আমরা কীভাবে বুঝবো? যখন সে কাজ করবে, কাজ করতে আগ্রহী হবে, মনোযোগ দিয়ে কাজ করবে, কাজ করতে উৎসাহী হবে, তখন আমরা বুঝবো যে কি, যে প্রেরণাটা দেওয়া হয়েছে সেটা আসলে কার্যকর হয়েছে। অবিরাম প্রক্রিয়া, মানুষের আসলে অভাবে কি কখনো শেষ আছে? একটা অভাব শেষ হলো, নতুন আরেকটা অভাব শুরু হলো। তাহলে একটা অভাব পূরণ করা, এরপরে নতুন একটা অভাব যে দেখা দিল, সে অভাবটা আবার নতুনভাবে পূরণ করা, মানে একটা কাজ করার জন্য তাকে উৎসাহ দেওয়ার পর সেই জিনিসটা পাওয়ার পর আরেকটা কাজ করবে, আরেকটা কাজ করার জন্য আরও উৎসাহিত করার জন্য আবার প্রেরণা দিতে হবে। সেজন্য বলা হয় কি, আসলে প্রেরণা আসলে থামে না, প্রেরণা সবসময় চলতে থাকে। সেজন্য বলা হয় প্রেরণা একটি অবিরাম প্রক্রিয়া। অভাব প্রেরণার ভিত্তি। আসলে যে কর্মীদেরকে যে আমরা প্রেরণা দিব, কিসের উপর ভিত্তি করে দিব? সেটা হচ্ছে যে কি, তার কি জিনিসটা বেশি দরকার সেটার উপর ভিত্তি করে দিব। সেজন্য বলা হয় কি, অভাব প্রেরণার ভিত্তি। জটিল ব্যবস্থাপকীয় কাজ। কেন জটিল? মানুষের মন বোঝা কি আসলে সহজ না। যে মানুষকে এটা দিলাম তো কিছুক্ষণ পর আরেকটা চাই বসবে, তো যে তার কি জিনিস দরকার সে মানুষ নিজেই বুঝে না। সেজন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কীভাবে বুঝবে? সেজন্য বলা হয় কি, কর্মীদেরকে প্রেরণা দিয়ে তাদের
প্রেষণাটাকে ফলপ্রসূ করাটা কিন্তু একটা জটিল কাজ। সেজন্য এটা হচ্ছে কি একটি জটিল ব্যবস্থাপকীয় কাজ। মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন, যে কর্মীদেরকে কাজের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করা, কাজ করার জন্য স্বেচ্ছায় প্রণোদিত করা, যে এটার প্রধান অবলম্বন হচ্ছে প্রেষণা। যে প্রেষণা আসলে একটা প্রক্রিয়া, আমরা বলতে পারি কি একটা চক্রকারে কিন্তু প্রেষণা চলতে থাকে। একটা প্রেষণা দিয়ে অভাব শেষ হলো, কর্মীদের আরেকটা অভাবে শুরু হবে, তখন আরেকভাবে প্রেষিত করতে হবে। তা আসলে প্রেষণা জিনিসটা চক্রাকারে চলতেই থাকে। তাহলে আমরা যে প্রেষণা প্রক্রিয়াটা একটু দেখে নিই। প্রথমে করতে হবে যে কর্মীদের অভাব সম্পর্কে ধারণা অর্জন। যে কর্মীদেরকে প্রেষণা দেওয়ার জন্য প্রথমে দেখতে হবে যে আসলে কর্মীদের কোন জিনিসটা দরকার। এটা অনেক এক একজনের এটা কিন্তু একটা জটিল কাজ, কারণ একজনের একটা অভাব তো আরেকজনের দেখা যায় যে আরেকটা অভাব। সেই জন্য আগে দেখতে হবে যে কি কর্মীদের আসলে কি কি জিনিসগুলো অভাব, সেগুলো সম্পর্কে কি কি জিনিসের অভাব হতে পারে এগুলো সম্পর্কে আগে একটা ধারণা নিয়ে নিতে হবে। ধারণা নেওয়ার পরে অভাব পূরণের সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ। তারপর অভাব যে আছে, এই যে অভাবটা পূরণ করার জন্য আমি কি কি দিতে পারি। যেমন আমার প্রতিষ্ঠানে যারা কর্মীরা আসে ওরা যে বিভিন্ন জায়গা থেকে আসে, তাহলে আমি সেক্ষেত্রে ঠিক করতে পারলাম যে কি যে আমি আসলে তাদেরকে একটা যদি পরিবহনের ব্যবস্থা করতে পারি, তাহলে যে কি কর্মীদের জন্য সুবিধা হয়, কর্মীরা কাজে আসতে উৎসাহিত হবে। এই সমস্যাটা যদি সমাধান করা যায় তাহলে কর্মীরা অনেক বেশি কাজ করতে উৎসাহিত হবে, প্রতিষ্ঠানে থাকতে চাইবে, তাদের সমস্যাটা অনেকটা লাঘব হবে, কষ্টটা কমে যাবে। তো একটা শনাক্ত করলাম যে তাদের আমরা পরিবহনের ব্যবস্থা করব। এখন দেখলাম যে দেখলাম যে তাদেরকে গাড়ির ব্যবস্থা আমরা করব, এটা দেওয়ার মতো প্রতিষ্ঠানের সামর্থ্য আছে কিনা। সেজন্য এর পরের স্টেপ প্রাতিষ্ঠানিক সামর্থ্যটা বিবেচনা করে দেখা। তো বিবেচনা করার পর এখন আমরা কি করলাম যে হ্যাঁ দেয়া যাচ্ছে, যে কর্মীরা অনেক দূর দূরান্ত থেকে আসে, আমরা ঠিক করলাম একটা পয়েন্টের বরাবর আমরা কি করব, গাড়ি দিব ওই পয়েন্ট। আর কর্মীদের প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে তো আর নামিয়ে দেওয়া সম্ভব না, সেই জন্য আমরা একটা পয়েন্ট ঠিক করব। পয়েন্ট ঠিক করার পরে যে এইভাবে দেওয়ার জিনিসটা আমরা চিন্তা করার পরে এখন চূড়ান্তভাবে উদ্দীপকটা নির্দিষ্ট করলাম যে গাড়ি দিব এবং এই পয়েন্ট থেকেই দিব, এটা নির্দিষ্ট করার পরে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করব। এখানে যে কর্মীদের সাথে আমরা আলোচনা করে বলবো যে কি আমরা এরকম তোমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, আমরা গাড়ির ব্যবস্থা করতে চাচ্ছি, তবে গাড়িটা আমরা অতটুকু পর্যন্ত দিব। এরকম বলে সবার মতামতের ভিত্তিতে, কর্মী এবং মালিক পক্ষের মতামতের ভিত্তিতে একটা কর্মসূচি গ্রহণ করা হলো। গ্রহণ করার পরে এখন আমরা গাড়ির ব্যবস্থা করা হলো, যে উদ্দীপকের প্রয়োগ করা হলো। গাড়ির ব্যবস্থা করে তারা আসা যাওয়া করতেছিল। এখন যে তাদেরকে গাড়ির ব্যবস্থা করা হলো, এটার ফলে কর্মীরা কতটুকু উপকৃত হচ্ছে এবং কর্মীদের মধ্যে সন্তোষজনক একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিনা সেটা দেখতে হবে। সেটা কি কর্মী সন্তুষ্টি বিধান। অনেক সময় দেখা যাচ্ছে যে কি আমরা গাড়ির ব্যবস্থা করলাম কিন্তু কর্মীদের কোনো কাজেই আসতেছে না, যে পয়েন্টে দিলাম সে পয়েন্টে না দিল, আগে না দেওয়া অবস্থায় যে সমস্যা ছিল এখন দেওয়ার ফলে সেই সমস্যা হচ্ছে, তাহলে কর্মীরা কি হবে, সন্তুষ্ট হবে? কখনো সন্তুষ্ট হবে না। সেই জন্য এই জায়গায় দেখতে হবে যে কি যে আমরা যে পেশনাটা দিচ্ছি এর ফলে কর্মীরা সন্তুষ্ট হচ্ছে কিনা সে জিনিসটা দেখতে হবে। এরপরে যখন দেখা গেল যে হ্যাঁ কর্মীরা সন্তুষ্ট, তখন দেখা যাবে যে তাদের আবার একটা নতুন অভাবের সৃষ্টি হবে। তাদের গাড়ির সমস্যা গেল, এরপরে দেখা যাবে যে হয়তো চিকিৎসার সমস্যা হচ্ছে, বাসস্থান সমস্যা হচ্ছে, বা ওরা আরও কিছু ভালো একটা কর্মপরিবেশ চাচ্ছে অথবা প্রশিক্ষণের কিছু সুযোগ চাচ্ছে। এরকম করে আবার নতুন অভাববোধের সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পর আবার নতুন করে কর্মীদের অভাব সম্পর্কে জানবে। এভাবে প্রক্রিয়া আকারে একটা প্রতিষ্ঠানে প্রেষণাটা চলমান অবস্থায় থাকবে। প্রেষণা দানের উপায় আমরা যদি বলতে চাই যে একটা প্রতিষ্ঠানের কর্মীদের যে প্রেষণা দেয়, প্রেষণা আসলে বলতে গেলে দুই ধরনের প্রেষণা দেয়। একটা ইতিবাচক, একটা নেতিবাচক।
নেতিবাচক তো আমরা জানি ডিমোশন দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে, ভয়ভীতি দিয়ে। কিন্তু অনেক সময় আমরা আসলে পেশনার নেতিবাচক দিকটা সময় ইগনোর করি, আমরা ইতিবাচক পেশনা দান টাই বেশি মানে প্রতিষ্ঠানে দেখায় যে তারা এই ধরনের পেশনা দেয়। মানে পেশনা বলতে আমরা ইতিবাচক পেশনাটা নিয়ে বেশি আলোচনা করি। তো এখন ইতিবাচক যে পেশনাটা, সে পেশনাটা আসলে দুই দুই পদ্ধতিতে একটা প্রতিষ্ঠান দিয়ে থাকে। আর্থিক কিছু পেশনা দিয়ে থাকে, অনার্থিক পেশনা দিয়ে থাকে। আর্থিক পেশনাটা কি, যেটা হচ্ছে আসলে নাম দিয়ে আমরা বুঝতে পারছি যে আর্থিক টাকা পয়সার সাথে সম্পর্কিত, টাকা দিয়ে টাকা রিলেটেড যে সুবিধাগুলো দিবে সেগুলো হচ্ছে আর্থিক পেশনা। যেমন হচ্ছে কি, বেতন দিবে, মুনাফার একটা অংশ কর্মীদেরকে যদি দেওয়া হয় তাহলে কর্মীরা উৎসাহিত হয়ে কাজ করবে। আর হচ্ছে যে বোনাসটা একটা প্রতিষ্ঠানের একটা লোভনীয় অফার, যে প্রত্যেকটা উৎসবের উপর ভিত্তিতে যখন কর্মীরা বোনাস পায় তখন কর্মীরা খুব উৎসাহিত হয়ে, এমনিতে বলতেও শোনা যাবে যে আমাদের তো 2 ঈদে 2টা বোনাস দেয় বা আমাদের পূজার সময় বোনাস দেয়, ওইটাই কর্মীদেরকে অনেক উৎসাহিত করে। আর্থিক নিরাপত্তা, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যুগ্ম বিমা, তারপর নিরাপত্তার বিষয়গুলো করবে। হ্যাঁ, যেমন ওই বিমা দেওয়া, ঝুঁকি বিমা, যুগ্ম বিমা এভাবে করে যে আর্থিক নিরাপত্তার বিষয়টাও নিশ্চিত করবে, যে বিভিন্ন ধরনের পেনশনের ব্যবস্থা থাকবে। আর হচ্ছে বাসস্থান ভাতা দিবে, যে পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, অন্য অন্য সুবিধা, আর্থিক সুবিধাগুলো দিয়ে, যেমন ক্যান্টিন ফ্যাসিলিটি, যে বার্ষিক বোঝে ওরকম কিছু সুবিধা দিয়েও কি করা যাবে, আর্থিকভাবে পেশিত করা যাবে। অনার্থিক যে পেশনাটা, যে কর্ম পরিবেশটা যদি সুন্দর, পরিবেশটা যদি এমন হয় খুব খারাপ একটা জায়গায়, আবার এর আশেপাশে হচ্ছে খুব গ্যাদারিং, আবার হচ্ছে সাথে সাথে পরিবেশ, ওই ধরনের পরিবেশ হলেও অনেক সময় কর্মীরা কাজ করতে চায় না। কিন্তু পরিবেশটা যদি খুব সুন্দর হয়, গোছানো হয়, ভালো একটা জায়গায় হয়, যে পরিপাটি হয়, সাথে সাথে কোনো ভাব না থাকে, তাহলে কর্মীরাও অনেক কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে স্বেচ্ছায় কাজ করবে। তারপর নিরাপত্তা বিষয়, যেমন হচ্ছে কি, আমার যে প্রতিষ্ঠানটা সেটার আশেপাশে কোনো বিস্ফোরক দ্রব্যের কোনো দোকানপাট নাই, বা দেখা যাচ্ছে আমার প্রতিষ্ঠানের নিচে বিস্ফোরক দ্রব্যের দোকান আছে, তাহলে কর্মীরা এখানে কাজ করার সময় কিন্তু সবসময় ইনসিকিউরিটি ফিল করবে। তো যদিও ওরকম ব্যবস্থা করা যায় যে কি কোনো বিস্ফোরক দ্রব্য নাই বা কোনো ধরনের দুর্ঘটনা হওয়া সম্ভাবনা নাই, এক্ষেত্রে কর্মীরা উৎসাহিত হয়ে কাজ করবে। কাজটা হচ্ছে আকর্ষণীয়, মানে যে কাজটা করলে হচ্ছে যে সামাজিক স্ট্যাটাস হয়তো বাড়তে পারে, অথবা আমি কাজটা করতে খুব পছন্দ করি, ওরকম কোনো কাজ যদি কর্মীদেরকে দেওয়া হয় তখন কর্মীরা উৎসাহিত হয়ে কাজ করবে। যে কর্মীদের সাথে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো ব্যবহার করে, কোনো একটা সমস্যা বসে সমাধান করে, সেক্ষেত্রেও কিন্তু কর্মীরা উৎসাহিত হয়। ভালো কাজের প্রশংসা, যে এটা আমরা আসলে সবাই এই পছন্দ করি খুব বেশি, যে আমি কোনো একটা কাজ করলাম, আমার কাজে প্রশংসা করলো। তো কর্মীদেরকেও এরকম, যে কোনো একটা কাজ করলো, প্রশংসা করলে এই প্রশংসার জের ধরে সে কিন্তু আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে। প্রশিক্ষণের সুবিধা, যে যখন প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীরা তখন মনে করবে যে হ্যাঁ, আমাকে তো প্রশিক্ষণ, এই ল্যাকেন্সগুলো ছিল, আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার মানে আমার এই ল্যাকেন্সগুলো এখন ফুলফিল হয়ে গেছে, কারণ এই সমস্যা আমার নেই, তার মানে আমি এখন ভালো কাজ করতে পারবো। এমনিতে মানে প্রশিক্ষণ দেওয়ার পরে কর্মীদের একটা জিনিস হয়েছে কি, তাদের আত্মবিশ্বাসটা বাড়বে। যে দেখা যাবে আরেকটা হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা, তখন যখন একটা প্রতিষ্ঠানে কর্মীরা ন্যায় বিচারটা পাবে এরকম নিশ্চয়তা যখন থাকে, কর্মীরা সেক্ষেত্রে কাজ করতে বেশি উৎসাহিত হয়। শ্রমিক সংঘ করার সুযোগ, যে প্রতিষ্ঠানে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানা, তাদের অধিকারগুলো আদায়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকদের আলাদা সংগঠন আছে, যে এই ধরনের সংগঠনগুলো থাকলে কর্মীদের একটা আত্মবিশ্বাস থাকে যে কি, আমি তো আমার সমস্যাটা মালিক পক্ষের কাছে তুলে ধরতে পারবো, বা আমার অধিকার আদায়ের জন্য আমরা মালিক পক্ষের সাথে কথা বলতে পারবো। তখন এই তখন কর্মীদের মধ্যে যে যে তার অধিকারটা তুলে ধরার যে একটা সুযোগ থাকবে, এটার ভিত্তিতেও তাদের কাজ করার একটা উৎসাহ থাকবে। সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে এই শ্রমিক সংঘ করার সুযোগ দিয়েও কর্মীদেরকে উৎসাহিত করতে পারি। এরপর হচ্ছে অন্য অন্য প্রণোদনামূলক ব্যবস্থা, যে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে নির্দিষ্ট সময়ের পর পর যে বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন ধরনের ড্র করা,
লটারির ব্যবস্থা করা, তারপর হচ্ছে যে কি ভালো কাজের জন্য নির্দিষ্ট সময় পর পুরস্কৃত করা, এসব জিনিসগুলোর মাধ্যমেও কর্মীদেরকে অনৈতিক পেশনা দেওয়া যায়। প্রেষণার তথ্যসমূহ, একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রেষিত করার জন্য, তাদেরকে প্রেষণা দেওয়ার জন্য, প্রেষণাটা কার্যকর হওয়ার জন্য বিভিন্ন মনীষীগণ, বিভিন্ন মনীষীগণ বিভিন্ন ধরনের তথ্য দিয়ে গেছে। এই তথ্যগুলো অনেকগুলো তথ্য আছে, যার থেকে আমি 6টা তথ্য সিলেক্ট করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। আর উপরের এই 2টা চাহিদা সোপান তত্ত্ব ও দ্বি উপাদান তত্ত্ব, এগুলো অবশ্যই আমাদেরকে জানতেই হবে। তাহলে আমরা এই তথ্যগুলো সম্পর্কে পরে ভালো করে জানবো। যে চাহিদা সোপান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, ই আর জি তত্ত্ব, অর্জিত চাহিদা তত্ত্ব, প্রত্যাশা তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্ব, চাহিদা সোপান তত্ত্ব আসলে খুব পপুলার একটা তত্ত্ব। মাসলো হায়ারার্কিস থিওরি হিসাবে আমরা জানি। আসলে হয় যে কি, আমাদের মাসলো এটা ভিত্তি হিসেবে নিয়েছে, মানুষের যখন একটা চাহিদা শেষ হয় তখন নতুন চাহিদা দেখা দেয়। এইটার উপর ভিত্তি করে, যে চাহিদা যে পরিবর্তনশীল, এটার উপর ভিত্তি করে মাসলো এই চাহিদাটা দেওয়া হয়, এই চাহিদা সমান তত্ত্বটা তৈরি করেছে। তাহলে এই তত্ত্বটা সম্পর্কে আমরা আলোচনা করি। এই তত্ত্বের 5টা উপাদান সম্পর্কে আলোচনা করেছেন উনি। প্রথমটা হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা বলতে কি, আমরা আসলে বেঁচে থাকার জন্য আমরা যেটা আগে পড়ে এসেছি, মৌলিক চাহিদা, যে 5টা উপাদান আমাদের অবশ্যই লাগবে। সেটা হচ্ছে কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, যেগুলো যারা আমাদের চলবেই না। তাহলে প্রথমেই আমাদের কি হতে হবে, এই জৈবিক চাহিদাগুলো মেটাতে হবে। জৈবিক চাহিদাগুলো যখন আমাদের মিটে যাবে, তখন আমরা একটু কি থাকবো, নিরাপত্তার চাহিদা চাইবো। যেমন হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আমরা একটু নিশ্চিত হতে চাইবো। তার জন্য হচ্ছে কর্মীরা চাইবে যে কি, যে তার চাকরির স্থায়িত্ব থাকুক, ঝুঁকিমুক্ত একটা পরিবেশে কাজ করুক, এরকম ভবিষ্যৎটা নিশ্চিত থাকুক। এভাবে হচ্ছে নতুন করে নিরাপত্তার চাহিদা সৃষ্টি হয়। যখন দেখা গেল যে চাকরিটাও স্থায়ী হলো, যে আমার ভবিষ্যৎ সুনিশ্চিত, তখন আরেক ধরনের চাহিদা সৃষ্টি হয় মানুষের, সেটা হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা কীরকম, যে দেখা যাবে যে আশেপাশের মানুষদের সাথে, বা যে চাকরিটা করছে সেই লেভেলের মানুষদের সাথে তার একটা বন্ধুত্বের সম্পর্ক হবে, আত্মীয়তার সম্পর্ক বাড়বে। যেটা এখন তুমি তোমাদের দেখো ক্লাসে, তুমি যখন কিন্তু ইন্টারের আগে ছিলে, তখন তুমি ইন্টারে যে এখন নতুন বন্ধুগুলো হয়েছে সেগুলোর সাথে কিন্তু তোমার পরিচয় ছিল না। তদ্রুপ একটা প্রতিষ্ঠানে আসার পর যখন চাকরি হবে, তখন দেখা যাবে আশেপাশে অনেকের সাথে তার নতুন করে বন্ধুত্ব হবে, মেলামেশা হবে, সামাজিক অনুষ্ঠানগুলোতে যাবে, ওরকম একটা সামাজিক চাহিদা সৃষ্টি হবে। এরপরে যখন সে সামাজিকভাবে বন্ধুবান্ধব হবে, তখন সে আবার চাইবে যে সে আরেকটু কি হোক, যে বন্ধুবান্ধব আছে তাদের থেকে একটু উপরের লেভেলে যাবে, নিজের পরিচয়ের জন্য একটা চিন্তা করবে। যেমন হচ্ছে যে সে অন্যদের চেয়ে একটু উপরে বস টাইপের হবে, তার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ওরকম একটা জিনিস। মেইনলি হচ্ছে যে কি, সে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। এরপরে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা সেটা এখন আলাদা হওয়ার পর এখন চাইবে যে সে তার নামটা একটু ছড়িয়ে যাক, সমাজে ছড়িয়ে যাক। যেমন দেখা যায় যে বড় বড় ব্যবসায়ীদেরকে তোমরা দেখবে যে তাদের নিজের এলাকায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে, যেগুলো যে দেখা যাবে যে অমুক ব্যবসায়ী ওনার নিজেদের ফাইন্যান্সে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে। সমাজে বিভিন্ন স্বেচ্ছামূলক, যেমন চিকিৎসা কারখানা, চিকিৎসা হাসপাতালে ওরকম থাকবে। যদিও এগুলো আমরা আসলে দেখেছি যে আমাদের এলাকায় যিনি একটু প্রভাবশালী ছিলেন, ওনারা নিজেদের জায়গা সম্পত্তি দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করে গিয়েছেন। ওভাবে ব্যবসায়ীরা বড় ধরনের পজিশনে যাওয়ার পরে ওভাবে সারা জীবন মনে রাখার জন্য কিছু কাজ করে যাবে, সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আমি যদি তোমাদের জীবন দিয়ে চিন্তা করি, তখন আমার হয়েছে কি, যে জৈবিক চাহিদাটা হচ্ছে একদম পাশ করার পরে আরেকটু বেশি মার্কস পাওয়ার। সামাজিক হচ্ছে যে
তুমি কি করবে, তোমাদের ক্লাসে যারা একটু ভালো মার্কস পায় তাদের সাথে একটা সম্পর্ক। এরপর হচ্ছে তুমি তোমাদের ক্লাসের মধ্যে ফার্স্ট হতে যাচ্ছ, সেটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আর যে তুমি কলেজের মধ্যে ফার্স্ট হতে যাচ্ছ সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, ওভাবে বলতে পারি। এরপরে তত্ত্বটা হচ্ছে দ্বি উপাদান তথ্য, যেটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ এই তত্ত্বটা আবিষ্কার করেছেন, মতামত দিয়েছেন। আসলে উনি এটার উপর ভিত্তি করেছেন, একটা কর্মী যখন কাজ করে সেখানে হচ্ছে যে কিছু উপাদান থাকলে সে সন্তুষ্ট হবে, আর কিছু উপাদান হচ্ছে যে থাকলে সে অসন্তুষ্ট হবে, সে কাজই করবে না। এই ধরনের দুই ধরনের উপাদান দিয়ে, মানে কিছু উপাদান না থাকলে সে কাজই করবে না, তার মানে অসন্তুষ্ট হবে, আর কিছু উপাদান থাকলে সে সন্তুষ্ট হবে, ভালো লাগবে তার। ওই ধরনের উপাদানের উপর ভিত্তি করে একটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। উনি আসলে 11টি প্রতিষ্ঠানে 200 জন কর্মীর উপর গবেষণা চালিয়ে এই তথ্যটা দিয়েছেন। যে এই তথ্যটার দুইটা উপাদান, একটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণ উপাদান, যেগুলোকে বলা হয় হাইজিন থিওরি, হাইজিন এলিমেন্টস। এরপরে হচ্ছে আর কতগুলো এলিমেন্টস হচ্ছে যে পেশনামূলক, তার মানে হচ্ছে সন্তুষ্টিমূলক, যেগুলোকে বলা হয় মোটিভেশনাল এলিমেন্টস। রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো হচ্ছে যে উপাদানগুলো আসলে না থাকলে কর্মী অসন্তুষ্ট হবে, প্রতিবাদ করবে, আন্দোলন করবে, আন্দোলন করেও যদি ফিল আপ না হয় তাহলে সে চাকরিটা ছেড়ে দেবে। যেমন হচ্ছে কোম্পানির নীতি এবং প্রশাসন, নীতিগুলো যদি ঠিক না হয়, প্রশাসন যদি ভালো না হয়, সহকর্মীদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলেও কিন্তু ওরা চাইবে সম্পর্কটা ভালো করতে। সম্পর্ক যদি ভালো না হয় তাহলে এরকম ভেজালের মধ্যে আসলে চাকরি করা যাবে না। ওরকম বেতনটা যদি না দেয়, যতটুকু আমার বেতন দরকার আমার নিডসগুলো ফিল আপ করার জন্য, ওরকম বেতন যদি না পাই তাহলে আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করব না, বলবো বেতন বাড়াইতে, যদি না বাড়ায় তাহলে আমি চলে যাব। চাকরিটা যদি স্থায়ী না হয়, চাকরি যদি নিরাপত্তা না থাকে, আমার যদি পদমর্যাদা না থাকে, যে কাজ করার মতো যদি পরিবেশ না থাকে, তাহলে কর্মীরা আসলে ওখানে কাজ করতে চাইবে না। সেজন্য বলতে হচ্ছে যে এই উপাদানগুলোকে বলা হয় রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা অসন্তুষ্টি অর্জন করে এরকম উপাদান, অথবা যাকে ইংলিশে বলা হয় হাইজিন এলিমেন্টস। এরপরে হচ্ছে যে এই উপাদানগুলো না থাকলে সে চাকরি করবে না তা না, যদি থাকে তাহলে সে আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে। যেমন হচ্ছে যে কি স্বীকৃতি, সে যে কাজ করলো এটা প্রতিষ্ঠানের জন্য ভালো হলো, প্রতিষ্ঠান সেটা স্বীকৃতি দিল। তারপর হচ্ছে সে এমন কাজ করলো যাতে তার প্রতিষ্ঠানের উন্নতির সুযোগ থাকবে, তার ব্যক্তিগত উন্নতিরও সুযোগ থাকবে, কাজটা হবে আকর্ষণীয়, যে কাজটা করলে তার স্ট্যাটাস বাড়বে। আর হচ্ছে যে ব্যক্তিগতভাবে এই কাজটা করার ফলে তার সাফল্য অর্জনটা নিশ্চিত থাকবে। আর হচ্ছে এমন কাজ যেটা আসলে সৃষ্টিশীলমূলক কিছু কাজ করতে পারবে, প্রতিযোগিতামূলক কিছু কাজ করতে পারবে, তাহলেও কর্মীরা উৎসাহিত। এরপরে আর কিছু থিওরি ছিল, এইগুলো হচ্ছে যে কি এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্ব আর ওয়াই তত্ত্ব হচ্ছে একটু করো তো, এটা একটু কাটতে হবে। ডগলাস ম্যাকগ্রেগর এই তত্ত্বটা দিয়েছেন। এই তত্ত্ব অনুসারে উনি এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বতে দুই ধরনের কর্মীদেরকে উনি ভাগ করে নিয়েছেন। এক্স তত্ত্ব অনুসারে দেখা যায় কিছু কর্মী মানুষ হচ্ছে জন্মগতভাবেই তারা আসলে কাজ করতে পছন্দ করে না, কাজের প্রতি তাদের দ্বিমুখিতা একটা ভাব আছে, মানে করতে চায় না, দায়িত্ব অর্পিত হওয়ার পরেও সবসময় চায় যে তারা কীভাবে কাজটা ফাঁকি দিবে, মানে খুব চাপ বল প্রয়োগ করে বা একটু ভয়ভীতি দেখিয়ে তখন তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। তাহলে তোমরা এটা মনে রাখতে পারো যে এক্স এক্স ক্রস, তার মানে তারা আসলে কাজটা পছন্দ করে না, ওরা কাজের বিষয়ে উদাসীন থাকে। আবার ওয়াই তত্ত্ব অনুসারে হচ্ছে যে কিছু মানুষ হচ্ছে জন্মগতভাবে কাজ করতে পছন্দ করে, তাদেরকে হচ্ছে যে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করতে হয়, কিন্তু তাদেরকে ভয়ভীতি দিয়ে তাদের দায়িত্বটা আদায় করে নিতে হয় না, তারা নিজেরাই তাদের দায়িত্বগুলো নিজেরাই পালন করে।
তার মানে আমি এখানে বলতে পারি যে কি এক্স তত্ত্বের যারা কর্মী থাকে তাদেরকে আসলে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। আর হচ্ছে যে ওয়াই তত্ত্বের যে কর্মীগুলো থাকে তারা তো আসলে কাজ পছন্দ করে, তাদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য, তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য পরামর্শমূলক নেতৃত্বের মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করা যাবে। ইআরজি থিওরি। ইআরজি থিওরি আসলে এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ, এই তিনটা শব্দের প্রথম অক্ষর নিয়ে এই থিওরিটা হয়েছে। এই থিওরিটা আসলে হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বটার সাথে অনেকটা মিল। প্রথমে যে জৈবিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা আছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স, আর সামাজিক যে চাহিদা এবং আত্মতৃপ্তির যে চাহিদা সেটা হচ্ছে রিলেটেডনেস উপাদানের সাথে মিল আছে, আর গ্রোথটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার যে উপাদানটা সেটার সাথে। আর অর্জিত চাহিদা তত্ত্বটা হচ্ছে যে এই তত্ত্বে হচ্ছে যে কর্মীরা নিডস ফর অ্যাচিভমেন্ট, তারা আসলে প্রতিযোগিতার মাধ্যমে জয় হতে চাইবে। নিডস ফর অ্যাফিলিয়েশন, তারা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে চাইবে। এরপরে হচ্ছে নিডস ফর পাওয়ার, তারা চাইবে যে কি পাওয়ার দেখাবে, যে একটু নেতৃত্ব দিবে, অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে। আর প্রত্যাশা তত্ত্বটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে কর্মীরা আসলে কতটুকু চাচ্ছে, সে যেটা চাচ্ছে তার কতটুকু অংশ পাবে, মানে হচ্ছে তারা যতটুকু কাজ করবে, ভালো কাজ করবে, তার ফলস্বরূপ কতটুকু পাবে, সেটাই হচ্ছে প্রত্যাশা তত্ত্ব। তা আজকের মতো শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।